কথা বলতে চাই আমি ওনার সাথে। কল দিতে বলবেন প্লিজ। করুণ শোনালো মেয়েটার মিষ্টি স্বরটা। মীরা আগামাথায় কিছুই বুঝতে পারে না। রিয়ানকে গাড়িতে বসতে বলে। মীরা বাধ্য মেয়ের মতো উঠে বসে। শিশির এসে পেছনে বসে। রিহান জায়গা ফাঁকা হতেই শাহনাজের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। বলে উঠে বসে ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট করবে তার আগে রিহানের জিপ গাড়িটা নিয়ে ইফাত এসে থামলো ওদের গাড়িটার সামনে। রিহান বসে আছে, শিশির নিজেও অবাক। ইফাত এসে সোজা শিশিরের পাশের দরজা ধরে টানে। রিহান গাড়ি লক করে রেখেছে, তাই খুলতে পারল না। বেশ কয়েকবার চেষ্টা করে যখন সফল হলো না, তখন রিহানের কাছে গাড়ির কাছে নক করে অনুরোধ করে বলল, প্লিজ লকটা খুলে দে, শিশিরের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আমার বোনের সাথে তোর কিসের কথা? কোনো কথা বলতে হবে না, আমাদের লেট হচ্ছে। বলতে বলতে রিহান গাড়ি স্টার্ট করে দিল। ইফাত ডাকলো পেছন থেকে, কিন্তু কোনো লাভ হলো না। প্রাইভেট কারটা শাসা করে চলে গেল। ইফাত পেছন থেকে আহত চোখে তাকিয়ে রইল গাড়িটা যতক্ষণ দৃষ্টি আড়াল না হয়। এদিকে মীরা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে, সে কিছুই বুঝতে পারছে না। শিশির থম মেরে বসে আছে। কাল রাতে শিশির রিহানের কাছে টেক্সট করে সব জানিয়ে দিয়েছে। ইফাতকে শিশির পছন্দ করে, এটা রিহান আগে থেকেই জানতো। ভেবেছিল ইফাত হয়তো বুঝতে পারবে, নিজের ছন্নছাড়া জীবনে শিশিরকে জায়গা দিয়ে নিজের জীবনটা গুছিয়ে নিবে। কিন্তু এর মাঝে রিহান কোনো পরিবর্তন দেখতে পাচ্ছিল না। সেজন্য ভেবেছিল শিশিরের সাথে কথা বলে মুভ অন করতে বলবে মেয়েটাকে। কিন্তু কাল রাতে মেয়েটা হঠাৎ নিজে থেকে রিহানকে জানিয়েছে সে অনেক আগে জার্মানিতে পড়তে যাওয়ার জন্য যে তার বাবার সাথে কথা বলে সব ব্যবস্থা করে রেখেছিল। এখন সুযোগ হয়েছে, বিশেষ করে ইউরোপীয় দেশে ইংরেজিতে পড়াশোনা করার সুযোগ রয়েছে। আবার অনেক ক্ষেত্রে সেই দেশের ভাষার দক্ষতা দরকার হতে পারে। বিশেষ করে জার্মানির মতো দেশে বিনা বেতনে পড়ার সুযোগ নিতে হলে জার্মান ভাষা জানতে হবে, যেটা শিশির ভালোই নিজের আয়ত্ত করে নিয়েছে, তাই তেমন কোনো সমস্যা হবে না। শিশির ফ্লাইটে উঠে পড়েছে। 1 ঘন্টা আগে রিহান মীরা সবাই শিশিরকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরেছে। আর বাড়ি ফিরে ইফাতকে বাড়িতে দেখে সবাই হতভম্ব, কারণ ইফাতের অবস্থা খুবই বিধ্বস্ত দেখাচ্ছে। মনে হচ্ছে সে অনেক কাঠখড় পুড়িয়ে এখানে এসে পৌঁছেছে। মীরার মায়া হয়। কাজলের মা ইফাতকে দেখে অস্থির হয়। ইফাতকে ফ্রেশ হতে বলে নিজের রান্নাঘরের দিকে ছুটে। বাড়িতে এখন ইফাত, মীরা, রিহান। আতিকুর চৌধুরী বাড়ি নেই। মেয়েকে এয়ারপোর্ট ছেড়ে তিনি জরুরি কাজে বেরিয়ে গিয়েছে। আর কারিরা বেগম আছে। তিনি রান্নাঘরে যাওয়া মাত্রই ইফাত সোফায় বসা রিহানের মুখোমুখি দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধরে জিজ্ঞেস করলো, শিশির কোথায়? প্লিজ বল না, পুরো বাড়িতে খুঁজেছি, পাচ্ছি না। ছেলেটার কণ্ঠনালী কাঁপছে। রিহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় বসে ফোন দেখছে। ইফাতের মন ডাকছে, মনে হচ্ছে কিছু একটা খারাপ হচ্ছে তার সাথে। কাল রাতে হোয়াটসঅ্যাপ চেক করে সে নিজেও বুঝতে পেরেছিল শিশির ওই মেয়েটার সাথে ইফাতের ঘনিষ্ঠ হওয়ার পিকচারগুলো দেখে নিয়েছে। সেই থেকে কেন জানি শুধু বারবার মনে হচ্ছিল শিশির ওকে নিশ্চয়ই খারাপ ভেবেছে, কিন্তু তাতে ওর কি যায় আসে, ও যেমন তেমনটাই তো ভাববে। কিন্তু সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। শুধু শিশিরে মাইবি চোখ আর মাথা ভর্তি হালকা বাদামি রঙের চুলগুলো চোখের সামনে ভাসছিল। সকালে পিকচারের ব্যাপারটা নিয়ে কথা বলবে ভেবে নিজেকে শান্ত করে ঘুমিয়ে পড়ে রাতে। কিন্তু সকালে সে ওঠার আগে শিশির শেখ বাড়ি থেকে বেরিয়ে এসেছে। রিহান কোনো উত্তর দিল না। মূলত সে কিছু বলবে না এমনটাই হয়তো মনে স্থির করেছিল। ইফাতকে কিছু জানাবে না, কারণ সেটা আর হলো না। মীরা জানিয়ে দিল, কেন আপনি জানেন না? আপু তো জার্মানি চলে গিয়েছে ইফাত ভাইয়া। মীরা অবাক হয়ে শুধালো। ইফাত হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। কিছু সময়ের জন্য থমকে গেল। কয়েক সেকেন্ড পেরিয়ে যাওয়ার পর ইফাত বিড়বিড় করে আওড়ালো, মিথ্যা, শিশির এমন করতে পারে না। বলে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মীরা রিহানের দিকে অবাক হয়ে তাকাতে রিহান চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করল। কারিরা বেগম সার্ভেন্টের হাত দিয়ে খাবার নিয়ে এসে ইফাতকে না দেখে অবাক হয়। এত সময় লাগে ফ্রেশ হতে? মীরার দিকে তাকিয়ে বলল, তুই এইভাবে দাঁড়িয়ে আছিস যে, বস। আর ইফাত কোথায়? রিহানের ব্যাপারটা অ্যাভয়েড করে গেল। মীরা কিছু বলার আগে রিহান বসা ছেড়ে দাঁড়িয়ে কারিরা বেগমকে বলে,
দুপুরে খাবারটা প্লিজ রুমে দিও মামনি, আমার মাথায় প্রচণ্ড পেইন হচ্ছে। কারিরা বেগম রিহানকে রুমে যেতে বলে মীরাকে রেখে দিল। নিজে হাতে একটা কফি বানিয়ে সেটা মীরার হাতে দিয়ে রিহানের রুমে নিয়ে যেতে বলল। মীরা এর আগে কখনো এই বাড়িতে আসেনি। এত বড় বাড়ি রিহান ভাই কোন রুমে আছে সেটা তো ও জানে না। কারিরা বেগম একজন সার্ভেন্টকে বলে দিল মীরাকে রিহানের রুম দেখিয়ে দেওয়ার জন্য। মীরা রুমে এসে দেখল রিহান খালি গায়ে বিছানায় শুয়ে আছে। মীরার কৌতূহল মন হঠাৎ লজ্জে এসে ভিড় করলো। মীরার মন আঁকুপাকু করছিল শিশির আর ইফাত এর কাহিনী জানার জন্য। সাথে কাজল ভাইয়ের কি হয়েছে, শাহনাজ আপার সাথে কেন তিনি কথা বলে না। মীরা এসব প্রশ্নে মনের ভেতর কুণ্ডলি পাকিয়ে আছে। ব্যাসি বুঝতে পারছিল আজ এসবের জবাব পাবে না। রিয়ান ভাই অসুস্থ এখন, তাই দ্রুত রিহানের দিকে এগিয়ে যায়। রিহান নিজেও চোখ বন্ধ করে মীরাকে গম্ভীর স্বরে ডেকে উঠে বলল, কাছে আয়। মীরা কাছে গিয়ে পাশের ছোট টেবিলটায় কফির মগটা রাখতেই রিহান চোখ খুলে মীরাকে হ্যাসকা টানে নিজের উপর ফেলে দিল। মীরা হিজাব খুলে নিয়েছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পর। মূলত রিহান জোর করে খুলে দিয়েছে। ব্যবসা গরমের কারণে যা একটা অবস্থা। মীরা দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে নিজেকে সামলে পড়ল। কফিটা খেয়ে নিন, মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। আমি নয়তো ম্যাসাজ করে দিব। রিহান মাদক আসক্ত চোখে তাকিয়ে আছে মীরার অধরের দিকে। মীরার হৃদস্পন্দনে গতি বাড়ছে। রিহান নিজের বা হাতের বৃদ্ধা আঙ্গুলটা দিয়ে মীরার ঠোঁটের কোণে ঘষে। এখানে আছে ওষুধ, আই ওয়ান্ট এ কিস। মীরার শরীর জুড়ে অসহ্য এক শিহরণ বয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই নিজের অধৈর্যরা রিয়ান ভাইয়ের আয়ত্তে আছে বুঝতে সক্ষম হয়। শ্বাস নিতে ব্যর্থ মেয়েটা শক্ত করে শুধু পোস্টার উদম্বকে খামচে ধরে নখ গেঁথে গেল সেখানে। রিয়ান আরও উন্মাদ হলো মীরার আঘাতে, আরও ঘনিষ্ঠ করলো মেয়েটাকে নিজের সাথে। কিছু সময় পর ছেড়ে দিল মীরাকে। মীরা চারপে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। রিয়ান এই সুযোগে মীরার উপর উঠে গেল। বুকের চিরচির করে আসা রক্ত ফোটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ অ্যান্ড আই অলসো লাভ ইউর টাচ। ছাড়ুন রিহান ভাই, কেউ এসছে। মীরাও বহু কষ্টে কণ্ঠনালী দিয়ে শব্দগুলো বের করেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে মেয়েটার। শরীর অবশ, একটু নড়াচড়া করবার সুযোগ সাই কিছু পাচ্ছি না। রিয়ান মিয়ার কোমরে এক হাত রেখে আরেক হাতে মীরার এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিল। অতঃপর নিজের সাথে আরো ঘনিষ্ঠ করে গলায় মুখ গুজে আছে। মীরার কথা রিহান যেন শুনতে পাচ্ছে না কিছু। উন্মাদ সে। এদিকে একজন দরজায় নক করছে। মীরা শেষমেশ কোনো উপায় না পেয়ে রিহানের চুল খামচে ধরে। এতক্ষণ ধরেছিল, তবে এবার শক্তি প্রয়োগ করে, যার ফলে ব্যথা পায় রিহান। বিরক্তিতে চোখ মুখ কুচকে মাথা তুলে বিরক্তি স্বরে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড? মীরা দূরে যেতে চাইল। রিয়ান সেটা হতে দিল না। মীরা দরজার দিকে তাকালো। রিয়ান মীরার দৃষ্টি অনুসরণ করে চরম বিরক্ত হয় সে। চোখ বন্ধ করে বিরক্তিকর নিঃশ্বাস ত্যাগ করলো। মীরাকে ছেড়ে দিয়ে গায়ের শার্ট জড়াতে জড়াতে আদেশ করলো, এখানে বস। বলে উঠে গেল রিহান। শার্টের অর্ধেক বোতাম লাগিয়ে দরজা খুলে দেখলো দুজন সার্ভেন্ট। রিয়ান তাদের দরজায় দাঁড়াতে বলে রুমে এলো। একজনের হাতে ট্রে, সেটা রেখে আবার ফিরে এসে আরেকটা হাতে নিল। মীরা রুমে এলোমেলো বসে আছে। রিয়ান দরজা বন্ধ করে ফিরে এসে মীরার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মীরার ঘাড়ে হাত রেখে মুখটা নিজের দিকে টেনে আলতো করে মীরার অধর ছুঁয়ে দিল। মীরার নিঃশ্বাস আটকে রইল। রিহান ছেড়ে দিল। মীরার চোখের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে থমকে ওঠে, নিঃশ্বাস নে বেয়াদব। মীরা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। সত্যি মীরা নিঃশ্বাস নিতে ভুলে যায় যখন রিহান ভাই তার আশেপাশে থাকে। রিহান উঠে গেল, সব খাবার নিয়ে বিছানায় এসে বসলো। মীরা মিনমিন করে বলল, ওয়াশরুম যাই। তাড়াতাড়ি আসবি। মীরা একটু দেরি করে না, দ্রুত ওয়াশরুমে চলে গেল। মিনিট তিনেকের মাথায় মীরা বেরিয়ে এলো। ওনা দিয়ে হাত মুখ মুছে নিচ্ছে। মীরা বেরোতেই রিহান গেল। সে ফ্রেশ হয়ে দ্রুত বেরিয়ে এলো। রিহান এসেই দেখলো মীরা খাবার নিচ্ছে প্লেটে। রিহান এসে সামনে বসলো, প্লেট টেনে নিজের কাছে নিল। অতঃপর নিজেই ভাত মেখে লুকমা দিল মীরাকে। মীরা চুপচাপ খেয়ে নিল। খাবার শেষে রিহান সব রেখে এসে মীরার কোলে ফের মাথা রাখলো। উবু হয়ে কোমর জড়িয়ে ধরে নাক ঘেঁষে মীরার কামিজের উপর দিয়ে পেটে। মীরা রিহানের চুল খামচে ধরে। রিহান শান্ত স্বরে বলল, বিয়ে তো করে নিলাম, কিন্তু বাসরটা হচ্ছে না।
মীরা মুখ খুলে কিছু বলল না। লজ্জায় কান গরম হয়। কিছু সময় চুপ থেকে বলল, আপনার না মাথা ব্যথা, ঘুমান, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মীরা চুল টেনে দেয় আস্তে আস্তে। রিহান কিছু সময় ব্যবধানে ঘুমিয়ে পড়ে। শাহনাজের একটা পরীক্ষা ছিল, শেষ হতে হতে সন্ধ্যা 5টা বাজলো। এখন 5টা মানে একদম সন্ধ্যা। শাহনাজ তড়িঘড়ি করে বেরিয়ে এলো ভার্সিটি থেকে। অনেক স্টুডেন্ট, গাড়ি নেই। এদিকে শাহনাজ কোনো গাড়ি পাচ্ছে না। ওর এক ফ্রেন্ড ওকে জোর করে নিয়ে গেল একটা চটপটি স্টলে। সেখানে ভেতরে বাহিরে বসার জায়গা আছে। শাহনাজ বাহিরে বসলো। ওর ফ্রেন্ড গেল ভেতরে অর্ডার করতে। তখন শাহনাজের ফোনে কল এলো। শাহনাজ ব্যাগ থেকে ফোন বের করে দেখলো একটা বিদেশি নাম্বার। কলটা দেখে শাহনাজ অবাক হলো, হাত কাঁপতে লাগলো। কলটা কতক্ষণ বাজার পর কেটে গেল। আর কলটা কাটা মাত্রই শাহনাজের হুঁশ এলো। এতক্ষণ যেন ঘরে ছিল। 26টা কল এই নাম্বার থেকে, সেই 4টা থেকে কল আসছে। শাহনাজের ভাবনার মাঝে আবার কল এলো। শাহনাজ দ্রুত কল রিসিভ করে নিল। কাজল ফোনের ওপাশ থেকে রাশভারী কণ্ঠে, অনেকগুলো কল দিয়েছি। কতদিন পর পোস্টার সহ শুনতে পেল। শাহনাজ থম মেরে গেল। ব্যাগ নিয়ে উঠে হাঁটা ধরে স্টেশনের দিকে। হাঁটার শব্দ হয়তো শুনতে পাচ্ছে কাজল। শাহনাজ অনেকক্ষণ পর মিনমিন করে বলল, আমার এক্সাম হলে ছিলাম। ও আচ্ছা, এক্সাম কেমন হলো? কাজল শান্ত স্বরে জানতে চাইল। তবে ভেতরে ভেতরে পোস্টটা এলোমেলো হচ্ছে। এতদিন কিভাবে নিজেকে সামলেছে সে নিজেও জানে না। আজ যখন রিহান কল করে শাহনাজের সাথে যোগাযোগ করতে বল, তখন থেকে তো কল লাগাচ্ছিল মেয়েটাকে, কিন্তু মেয়ের তো খবর নেই। কাজলের ভাবনার মাঝে শাহনাজ ভেবেচিন্তে জবাব দিল, ভালো। তারপর অনেকদিন কথা না বলে দুজনের মাঝে জড়তা কাজ করছিল। তবে অনেকক্ষণ কথা বলতে বলতে দুজনেই আবার আগের মতো স্বাভাবিক হলো। কথা বলতে বলতে শাহনাজ প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর কাজলকে জানিয়ে দিল। কাজল কিছু সময় নীরবতা পালন করলো। তারপর এক পর্যায়ে বলে উঠল, আমি এই মাসে লাস্ট বাংলাদেশে ব্যাক করবো শাহনাজ। মা বাবাকে বলবে। রিহান, তোমার কথা, তুমি কি বলো? আপনার যা ভালো মনে হয়। কাজল মৃদু হাসলো। মেয়েটা সম্পূর্ণ দায়িত্ব তার উপর চাপিয়ে দিচ্ছে। শাহনাজ মোড়ের কাছে অটো থামতেই কাজলকে বলে কল কাটলো। কাজল কল কেটে ফোনটা বুকে চেপে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করে শাহনাজের সৌন্দর্য বর্ণনা করতে ব্যস্ত হলো। কোমর সমান লম্বা চুল, কাজল কালো চোখ, কপালে ছোট্ট কালো একটা টিপ, জোড়া ভুরুর মাঝে দারুণ সুন্দর লাগে ওই টিপ। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, মায়াবী চোখ জোরে একদম নেশা ধরে যাওয়ার মতো। কাজল চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসতে লাগলো। মীরা শোয়া থেকে উঠে বসে চারিদিকে দৃষ্টি ঘুরিয়ে দেখলো। মাথাটা অল্প ভার লাগছে। দেওয়ালে দামি ঘড়িটার দিকে নজর পড়তে দেখলো সন্ধ্যা 6:30 বাজে। মীরা অবাক হলো, এত সময় ঘুমিয়েছে? তখন তো বিকাল 4টা ছিল। আর রিয়ান ভাই ঘুমিয়েছিল, সে কোথায়? আর নিজেই বা কখন ঘুমালো? মীরার হঠাৎ মনে ভয় হলো। এত বড় একটা রুমে সে একা ঘুমিয়ে আছে। তার উপর ঘুম ভেঙেছে খারাপ একটা স্বপ্ন দেখে। তাই ভীতু চোখে এদিক ওদিক তাকালো। মীরা যখন ভয় এদিক ওদিক তাকাতে ব্যস্ত, রিহান রুমে প্রবেশ করে অধকনে মুচকি হাসি নিয়ে নিজের উপস্থিতি জানান দিতে বলে উঠল, আমি এখানে যান। মীরা ঘাড় ঘুরিয়ে রিহানকে দেখলো। হাতে 2টা মগ, হয়তো কফি হবে। তবে মীরা সেসব না ভেবে উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। ঝড়ের বেগে এসে রিহানের বুকে আলগোছে মাথা রাখলো। রিহান একটু অপ্রস্তুত হয়ে পিছিয়ে গেল, তবে নিজেকে সামলে নিল। হাতের মগ সাইড টেবিলে রেখে মীরাকে জড়িয়ে নিল। মীরা রিহানের বুকে নাক ঘষে মিনমিন করে জিজ্ঞেস করলো, আমরা বাড়ি যাব না রিহান ভাই? রিহান বিছানায় পড়ে থাকা ওনার দিকে তাকিয়ে অধর কাঁপিয়ে হাসে। মেয়েটি কি ভয় পেয়েছে তাকে ঘুম থেকে উঠে দেখতে না পেয়ে? এমন ভুল তো করার কথা নয়। নিজেকে সবসময় পরিপাটি করে রাখার মেয়ে, আর ওনা নেয়নি। রিহান নিচু হয়ে মীরার কানের কাছে মুখ নিল, ফিসফিস করে বলল, আজ বাড়ি যাব না, কফিটা খেয়ে রেডি হয়ে নে, মামুনি তোকে শাড়ি পরিয়ে দিবে। মেয়েটা তার বুক থেকে মাথা তুলে ফ্যাল করে তাকিয়ে রইল। আজ সকালে শাড়ি পরতে নিষেধ করে আবার এখন বলছে শাড়ি পরতে। মীরা সত্যি রিয়ান ভাইয়ের মতিগতি বুঝতে পারে না। মীরা বলে উঠল, কিন্তু আপনি না শাড়ি পরতে নিষেধ করলেন?
হ্যাঁ, কিন্তু আমার সামনে তো পড়াই যাবে। বলতে বলতে একটা মগ হাতে নিয়ে সেটা চুমুক দিল। তারপর মগটা রেখে মীরার মুখটা 2 হাতের আঁচলে নিয়ে মীরার অধর নিজের অধরের ভাঁজে নিয়ে কফিটা মীরার মুখে দিয়ে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটল, মীরা আচমকে কিছু বুঝতে পারে না। মস্তিষ্ক বিষয়টা বুঝতে একটু সময় নিল। যতক্ষণ বুঝতে পারি ততক্ষণে লজ্জায় চোখ বন্ধ করে নিল। রিয়ান কফি মুখে দিয়ে ক্ষান্ত হলো না। দীর্ঘ এক অধর চুম্বনে লিপ্ত হলো, সময় গড়ল। মীরার দম বন্ধ হয়ে আসে। ছটফট করতেই রিহান ছাড়ল মীরাকে। বাঁকা হাসলো। মীরা জোরে জোরে শ্বাস টানে। রিহান তখনও মীরার কোমর জড়িয়ে ধরে ঘনিষ্ঠ করে রেখেছে নিজের দেহের সাথে। মীরা কিছু সময় অতিক্রম হলে চোখ খুলে। রিয়ান তখন মীরার কপালে চুমু খেলো ফের। অতঃপর অধরে অদ্ভুত হাসি ঝুলিয়ে বলে উঠল, গুড ইভিনিং মাই ওমেন, অর গেট রেডি ফর এ সারপ্রাইজ। আমি এই শাড়ি পরবো না রিহান ভাই। রিহান মাত্রই রুমে প্রবেশ করেছে। তার উপস্থিতি টের পেয়ে মীরা মাথা নিচু করে মিনমিন করে উপরোক্ত কথাটা বলে। রিহান ফোন বিছানায় ছুঁড়ে ফেলে শার্টের বোতাম খুলতে খুলতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় মীরার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? মীরা হুট করে মাথা তুলে রিহানের দিকে তাকালো। তার চোখে মুখে চঞ্চলতা ফুটে উঠেছে। লজ্জায় গাল অল্প গরম হয়েছে। মীরা বাহাত গালে ছুঁয়ে দেখল সত্যি গরম হয়েছে। তবে এই শাড়ি দেখে মেয়ে লজ্জা করছে। যখন এটা পরবে তখন কি অবস্থা হবে? রিয়ান ভাইয়ের সামনে কি করে আসবে? মীরা নিজের হাতের শাড়িটার দিকে আবার তাকালো। কালো রঙের চমৎকার দেখতে জর্জেট একটা শাড়ি, ব্লাউজ ম্যাচিং, তার সাথে রয়েছে ডায়মন্ডের একটা কণ্ঠ নেকলেস, একজোড়া দুল। মীরার সব কিছু ভালো লাগলেও শাড়ি ভীষণ পাতলা দেখে আর ভালো লাগলো না। আগে নাই কণ্ঠে আবার মীরা ঝটপট বলে উঠল, এটা এটা আপনি বুঝতে পারছেন না, এটা ভীষণ পাতলা। তো রেহান ততক্ষণে নিজের গা উন্মুক্ত করে ফেলেছে। পুরুষটার গায়ে এখন শুধু প্যান্ট। মীরা মুখ ঘুরিয়ে রাখে। রেহানোর থুতনিতে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। মীরা স্বল্প ব্যথা পায়, তবে শব্দ করে না কোনো। রেহানের উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে মেয়েটার হৃৎপিণ্ড দ্রুত লাফালাফি করছে। শরীর শিশির অনুভূতি হয়। জানালো, আমার লজ্জা করবে। নো প্রবলেম, তোর লজ্জা রাতে এমনিতেই ভেঙে দিব। সো চিল জান, যা দ্রুত রেডি হয়ে আয়। রেহান নিজের অধর গোল করে ফু দিয়ে মেয়েটার অধরে। অতঃপর মীরার পুরো মুখের দিকে এলোমেলো দৃষ্টি বুলিয়ে ফিসফিস করে বলে উঠল। মীরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। আর যখন চোখ খুলে তখন পুরো রুম ফাঁকা ছিল। অবাক হয়ে এদিক ওদিক তাকাতে দেখল দরজা দিয়ে কারিরা বেগম রুমে প্রবেশ করছেন। মীরা ওনাকে দেখে আরও লজ্জায় মিয়ে গেল। কারিরা বেগম শাড়ি পরাতে এসেছে মীরাকে। মীরা ওনাকে দেখে না চাইতেও জোর করে হাসলো। কারিরা বেগম নিজেও চমৎকার হাসলেন। অতঃপর দরজা বন্ধ করে এসে মীরার শাড়ি নিয়ে বলল, তুই যা, ফ্রেশ হয়ে এগুলো পরে আয়, আমি অপেক্ষা করছি। মীরা নিজের হাতে শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফিরে এলো 10 মিনিটের মাথায়। কালো ব্লাউজের উপর শুভ্র রঙের টাওয়াল জড়িয়েছে। কারিরা বেগম হাসলেন। খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিল মীরাকে। মীরা অবাক হয়। এত সুন্দর করে শাড়ি পরিয়েছেন, মীরার একটু অস্বস্তি হচ্ছে না। শাড়ি পাতলা হলেও কি সুন্দর পেট পিঠ ঢেকে দিয়েছেন। কারিরা বেগম হালকা করে মেকআপ করিয়ে দিল মীরাকে। অতঃপর কপালে চুমু খেলো, মুচকি হাসলো, বলল, পছন্দ আছে ছেলে, সুখী হও। বলতে বলতে মীরাকে এক হাতে জড়িয়ে ধরল। মীরা মৃদু হাসে। কারিরা বেগম চলে গেলে মীরা আয়নায় নিজেকে ঘুরে ফিরে দেখতে লাগলো। কতক্ষণ পর একজন সার্ভেন্ট এলো। মীরাকে বলে গেল রিহান তাকে পাশের রুমে যেতে বলেছে। মীরা সার্ভেন্টকে যেতে বলে শাড়ির আঁচল সুন্দর করে পেছন থেকে জড়িয়ে নিজের শরীরের উন্মুক্ত স্থানগুলো আড়াল করে নিল। পাশের রুমেরটা গেস্ট রুম। মীরা এসেছে পরে এমনটাই জেনেছে। ভয়ে ভয়ে দরজাটা বাহির থেকে ঠেলে দিতেই এটা ভেতরের দিকে চলে গেল। মীরা দেখল পুরো রুম অন্ধকার। তবে নাসার রন্ধে গিয়ে ফুলের গন্ধ তীব্রভাবে ঠেকল। মীরা ফুলের গন্ধে গা গুলিয়ে আসে।
এত কড়া গন্ধ। মীরা নাক শাড়ির আঁচলে দিয়ে চেপে ধরে, যার ফলে মসৃণ পেট উন্মুক্ত হয়। ভীতি নিয়ে ডাকলো, রিহান ভাই। একবার দুবার, পরপর চারবার ডাকলো। সারা শব্দ না পেয়ে মীরার এবার কান্না পেয়ে গেল। ঠোঁট উল্টে কেঁদে দিবে দিবে ভাব। তখন পেটে কারো শীতল হাতের স্পর্শ পেল। মীরার হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ হলো। নিজের হাত সেই হাতের উপর আলতো করে রাখলো। অন্ধকারে এদিক ওদিক তাকাতেই মিনমিন করে বলে উঠল, ভয় পেয়েছিলাম আমি। আপনি এখানে ছিলেন? আমি এখানেই ছিলাম। বলে রিয়ান মীরার কোমর টেনে ধরে নিজের সাথে মিশিয়ে দরজা বন্ধ করে। এরপর দরজার কাছে সুইচ টিপে লাইট অন করে। মীরার সর্বপ্রথম নজর পড়ল শুটবুট পরা রিয়ান ভাইয়ের দিকে। সুন্দর শরীরে কালো রঙের প্যান্ট, কালো ব্লেজার, সাদা শার্ট, হাতে কালো রঙের একটা দামি ঘড়ি, মুখে খোঁজে খোঁজে দাড়ি, এলোমেলো চুল। মীরার সামনে রিয়ান ভাইয়ের দিকে তাকিয়ে থমকে গেল। আশেপাশে তাকাতে ভুলেছে মেয়েটা। রিহান মীরার কোমর এক হাতে রাখা অবস্থায় আরেক হাতের তর্জনী আঙ্গুল নিজের কপালে ঘষে ঠোঁট কামড়ে হাসে। রিহানের অধর কোণে হাসি দেখে মীরা লজ্জা পায়। দৃষ্টি ঘুরিয়ে অন্য মনস্ক হয়ে গেল রিহানের সৌন্দর্যে। কিন্তু হঠাৎ আবার মনে পড়ে এত ফুলের সুবাস কোথা থেকে আসছে। তাই ঘাড় বাঁকিয়ে এবার পেছনে বিছানার দিকে তাকিয়ে অবাক হয়। কাছের দেওয়ালের পাশে সাদা বিছানায় লাল গোলাপ আর বেলি ফুলের সৌন্দর্যে আরও দ্বিগুণ সৌন্দর্য ফুটে উঠেছে বিছানা। আর পাশে একটা সেন্টার টেবিল, যেটা সাদা একটা কেক রাখা। মীরা সেই দিকে তাকিয়ে থাকা অবস্থায় রিহান মোলায়েম স্বরে কানের কাছে বলে উঠল, হ্যাপি বার্থডে মাই ওম্যান। মীরা অবাক হলো। সে তো ভুলে গিয়েছিল আজ তার জন্মদিন। রিহান মীরাকে নিয়ে কেকটার কাছে গেল। নিচু হয়ে বউকে নিয়ে কেক কাটতে উদ্যত হয়। এদিকে মীরা মুগ্ধ হয়ে রিহানের মুখের দিকে তাকিয়ে আছে। রিহান এটা দেখে ফের হাসে। মীরা যেন জান যায় যায় অবস্থা। দ্রুত দৃষ্টি সরিয়ে কেক কাটে, রিহানকে খাইয়ে দেয়। রিহান নিজেও একটু কেক মীরার মুখে দেয়। তারপর দুবার দিতেই মীরা খেয়ে নিল। রিহান বিরক্ত হলো। এ মেয়ে একটু রোমান্টিক নয়, শুধু লজ্জায় ষোলকলা। যেটা করার ইচ্ছে হচ্ছে সেটা এই মেয়েকে দিয়ে হবে না। অগত্যা বাধ্য হয়ে নিজের মুখে একটু কেক নিয়ে তড়িৎ গতিতে বইয়ের অধর আঁকড়ে ধরে। মীরার চোখ অটোমেটিক বেশ গোল গোল আকৃতি ধারণ করলো। রিহান সময় নিল। সময়টা অঙ্ক কষার মতো অবস্থায় কেউ রইল না। সারা পেয়ে মীরা উল্টো ঘুরে দাঁড়িয়ে শ্বাস নিতে ব্যস্ত হলো। রিহান প্যান্টের পকেটে হাত গুজে ধপাস করে কাছের দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়াল। মিনিট 3 এক সময় নিয়ে মীরা নিজেকে শান্ত করলো, তবে ভেতর থেকে পুরোপুরি নয়। রিয়ান ভাই যে তাকে শান্ত হতে আজ দিবে না, সেটা মীরা ভালো করে বুঝতে পারছে। মীরা শাড়ির আঁচল ঠিক করে রিহানের দিকে ঘুরে দাঁড়াতেই রিহান দেওয়ালে ঠেস ছেড়ে এক ঝটকায় মেয়েটাকে কোলে তুলে নিল। মীরা চমকে গিয়ে নিজের এক হাত পোস্টার কাঁধে দিয়ে গলা জড়িয়ে ধরে আর এক হাত বুকের কাছের ব্লেজার খামচে ধরে। রিহান মীরার দিকে অপলক তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে বিছানায় ফেলে দিল মীরাকে। মীরার সর্বাঙ্গে ঝাঁকুনি খেল। নরম তুলতুলে গদিতে একটু ব্যথা পায় না মেয়েটা। ভীতি নিয়ে তাকিয়ে থাকে। সামনে দাঁড়ানো পুরুষটাকে গায়ের ব্লেজার খুলতে দেখে লজ্জে এসে মুখশ্রী এসে ভর করল। রিহান ব্লেজার খুলে নিচে ফেলে টাই ইন খুলে শার্টের বোতাম অর্ধেক খুলে বিছানায় এসে মীরার ওপর ভর ছাড়ে। মীরা ঘাড়ে হাত রেখে মাথা উঁচু করে নিজের মুখের কাছে নিল। দুই জোড়া অধরে অধর স্পর্শ করছে এমন অবস্থায় রয়েছে। দুজনের নিঃশ্বাসের গতিবিধি শনাক্ত করতে পারছে দুজন। মীরা আলগোছে নিজের দুহাত রিহানের গলা জড়িয়ে ধরে। রিহান ওর আশকারা পেয়ে সেকেন্ডও সময় অপেক্ষা করল না, সাথে সাথে বইয়ের অধরে মেতে উঠল। দীর্ঘ এক চুম্বন করে বউকে ছাড়ল, সাথে নিজের বেহায়া হাতের স্পর্শ চলমান। মীরা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেয়েটা একটুতেই হাঁপিয়ে যায়। সামনের পুরুষটাও বুঝতে পারে মেয়েটা তাকে সামলাতে হিমশিম খায়, কিন্তু এতে যেন পুরুষটা আনন্দিত হয়। দিগন্ত ঘনিষ্ঠ করল নিজেদের সাথে মেয়েটাকে। গলা মুখ গুজে টুপটাপ বৃষ্টি নেই চুমুতে ভরিয়ে দিতে লাগলো। অতঃপর থামলো, নিজেই বলে উঠল, কাছে চাই যান। মীরা এমন মাতাল অবস্থায় অবাক হলো।
জোরে বেশ কয়েকবার শ্বাস টেনে মিহি স্বরে বলল। কাছেই তো আমি। রিহান মীরার গলায় মুখ গুজে অবস্থায় মাদক আসক্ত কণ্ঠে বলে উঠল। আরও কাছে। পরপরই মেয়েটাকে নিজের শরীরের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। শেষ রাতের দিকে রিহান ক্লান্ত হলো, বকি বুকে নিয়ে শুয়ে আছে। মীরা নাক ঘষে রিহানের উন্মুক্ত বুকে। রিহান আড়ালে হাসে, পরক্ষণেই জিজ্ঞেস করলো, খারাপ লাগছে? বাজে আপনি। মীরা মিনমিন করে বলে উঠল। রিহান বইয়ের মুখ নিচের বুকের উপর থেকে তুলে অধর আঁকড়ে ধরল। অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে মীরার কপালে চুমু খেয়ে শান্ত স্বরে বলল, এটার জন্য তুমি দায়ী। পাগল করে দিচ্ছিলে। রিহানের ঘুম ভাঙে বুয়া ডাকে। রিহান আসছি বলে উঠে নিজের উন্মুক্ত বুকের উপর শুয়ে থাকা নিজের বউকে দেখল। মেয়েটার শরীরে শুধু একটা শার্ট, এলোমেলো চুল ঠিক করে দিয়ে বালিশে শুয়ে ফুলোর থেকে ফোন হাতে নিল। কাল রাতে এটার খবর ছিল না। কিছু পড়ার শব্দ রাতে হয়েছিল, তখন রিহান হুঁশে ছিল না। রিহান তখন উন্মাদ। মীরা বলল পাত্তা দেয়নি তখন। অতপর ফোন চেক করলো, 100+ কল দেখে মাথা চক্কর দিল। সাথে ঘড়ির কাটার সময় 9:30। কল লিস্ট চেক করে দেখলো কেউ বাদ যায়নি তাকে কল করা থেকে। কাজল থেকে শুরু করে সবাই কল করেছি। রিহান ফোন রেখে মীরাকে মৃদু স্বরে ডাকলো। মীরা শেষ রাতের দিকে ঘুমিয়েছে, তাই উঠতে বেশ বেগ পেতে হলো। দুজন ফ্রেশ হয়ে নিচে গেল। মীরা একটা পাকিস্তানি 3 পিস পরেছে, যার হাতাগুলো বেশ বড়, আর ওড়না দিয়ে সুন্দর করে শরীর ঢেকে নিল। বুয়া খাবারের কথা বলো, রিহান নিষেধ করে দিল। বউকে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো। ইফাত তার জিপ গাড়ি রেখে গিয়েছে একটা 5 তারকা রেস্টুরেন্টের সামনে। রিহান গাড়ি থামিয়ে মীরাকে নিয়ে ভেতরে গেল। সেখানে নাস্তা করলো তারা, যদিও সকাল আর এখন নেই। 10:30টার মতো বাজে তখন। এরপর নাস্তা করে রিহান গ্রামের উদ্দেশ্যে ছুটল। রাস্তায় একবার গাড়ি পুলিশে ধরলো। রিহান ড্রাইভিং লাইসেন্স দেখাতেই আর ঝামেলা করেনি। তারপর একজন পুলিশ রিহানকে দেখে চিনে ফেল, মেয়রের ভাগ্নে। এরপর কিছুক্ষণ কথা বলল। রিহান বিরক্ত হলো। কোনো রকম তারা দেখিয়ে দ্রুত আবার ছুটল। মীরার মাথায় কিছুই ঢুকছে না। বাড়িতে একবার জিজ্ঞেস করেছে কারোর কিছু হয়েছে, এতে কোনো এত কেন তড়িঘড়ি করে বাড়ি যাচ্ছে রিহান, কিন্তু রিহান কিছু বলেনি। তারপর মীরার শরীরটা খারাপ, তাই শুধু চুপচাপ দেখতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর 12টার দিকে ওরা এসে বাড়িতে পৌঁছালো, তবে মীরাদের নয়, শেখ বাড়িতে। মানুষের হই হুল্লোড়ের আর সাজসজ্জা দেখে মীরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। রিহান গেটের কাছে গাড়ি থেকে নেমে দারোয়ানের কাছে চাবি দিয়ে মীরাকে কোলে তুলে নিল। মীরা চমকে উঠল। চারিদিকে মানুষ। মীরা রিহানের গলা জড়িয়ে ধরে ফিসফিস করে রিহানের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, কি করছেন কি রিহান ভাই? চারিদিকে মানুষ, সবাই কি ভাবে? আই ডোন্ট কেয়ার। রিহানের নির্লিপ্ত জবাব। মীরার অল্প স্বল্প রাগ হলো। এতটা বেহেয়া পরিচয় দেওয়ার কি আছে বুঝে পেল না। মীরা যখন বিরক্তিকর মুখে অন্যদিকে তাকিয়ে, তখন রিহান আবার বলে উঠল, গত রাতের পরেও তোর আমাকে দেখে ভাই ভাই ফিল হচ্ছে। আমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছি, আসলে আমি তোর মামাতো ভাই নাকি জামাই। মীরা থতমত খেল। দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে রিহানের দিকে তাকিয়ে দেখল রিহান সামনে তাকিয়ে হাঁটছে। রিহান সোজা মীরাকে নিয়ে লিভিং রুমে গেল। বাড়ির ভেতর শেখ বাড়ির সবাই বসে আছে। মীরাকে নিচে নামিয়ে রিহান দাঁড়িয়ে রইল মীরার পাশে। রমজান শেখ নাদির দিকে এতক্ষণ তাকায়নি, এ পর্যায়ে এসে তাকালো, গম্ভীর স্বরে বলে উঠল, আরো আগে এলে ভালো হতো দাদু ভাই, তোমার ফুকুমনি আসেনি, আনতে যেতে হবে না? রিহান সাথে সাথে জিজ্ঞেস করলো, তুমি রেডি? হ্যাঁ। তাহলে চলো। তারপর তারা বেরিয়ে গেল। রেহান যাওয়ার আগে মীরাকে ইশারায় বলে গেল জলদি ফিরবে। মীরা বুঝতে পারল তার মাকে আনতে যাচ্ছে, তাই মন ভালো হয়ে গেল। তখন রেহনুমা বেগম এলো। ঈশিতা এসে মীরাকে জড়িয়ে ধরে। রেহনুমা বেগম মীরার কপালে চুমু খেল। ঈশিতাকে বলল, ওকে রুমে নিয়ে যা, মেয়েগুলো কখন থেকে অপেক্ষা করছে। ঈশিতা সহ আরও 2-3 জন মেয়ে মীরাকে নিয়ে উপরে চলে গেল। মীরা এই নিয়ে 4 বার এসেছে শেখ বাড়ি, তাই সব জানা। ওরা সবাই মীরাকে নিয়ে ঈশিতার রুমে গেল। সেখানে একজন মেকআপ আর্টিস্ট ছিল। মীরা যেতে শুরু হলো তাদের অত্যাচার।
প্রথমে ফ্রেশ হলো, তারপর শুধু লেহেঙ্গার উপরে পাটটা পরে টাওয়াল গায়ে দিয়ে বসলো। শরীরে বিভিন্ন অংশ লালচে হয়েছে কালকে রাতে রিহানের পাগলামির ফলে। মীরা এত সব আয়োজন দেখে বুঝতে সক্ষম হলো এই জন্য কাল কারিরা বেগমকে এরপর আর দেখতে পায়নি। সবে আগে থেকে এসব প্ল্যানিং করে রেখেছিল ভেবে মীরা খুশি হলো, তার সব স্বপ্ন পূরণ হচ্ছে। ভালোবাসার মানুষটাকে পাওয়ার মতো ইচ্ছে আর কোনো কিছুতেই থাকে না, তবে নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার সাথে সাথে কিছু ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হলো মন্দ হয় না। শেখ বাড়ি এত সুন্দর করে সাজিয়েছে যেন সেন্টারের থেকেও কম নাই, বরং আরও সুন্দর দেখাচ্ছে। চারপাশে মানুষ ছড়িয়ে ছুটিয়ে আছে। মীরার মা অনেক বছর পর নিজের বাবার বাড়িতে এসে একদম চুপ হয়ে গেলেন, শুধু চারিদিকে দেখতে লাগলেন। এই রিহানকে একসময় রোকেয়া নিজের সন্তানের মতো আগলে রেখেছে, ভালোবাসা আদর যত্ন সব দিয়েছে। রোকেয়া বেগমকে সবাই ঘিরে দাঁড়িয়ে দেখছে। কারিরা বেগম, রেহনুমা এবং রিহানের কাকি দাদি সবাই আহ্লাদ করছেন। কত কি যে বলছে, দেখাচ্ছে যেন তাদের মাঝে গভীর সম্পর্ক। হ্যাঁ, গভীর সম্পর্ক, পুরনো সম্পর্ক, তবে তাদের মাঝে বেশ কিছু বছর দূরত্ব ছিল। রোকে নিজের মাঝে জড়তা ধরে রাখতে পারল না। স্বামীর জন্য খারাপ লাগলো, সবার সাথে স্বাভাবিক হলেন। শাহনাজের মা শাহনাজ এসেছে। কমলা বেগম নীনা বেগমের সাথে গল্পে ব্যস্ত হলো। শাহনাজ উপরে গিয়ে মীরার সাথে কথা বলল। সাজ কমপ্লিট হতে অনেক সময় গড়ালো। পুরুষেরা নামাজে গেল, ফিরে এসে বিয়ে পড়াবে। তখন মীরাকে নিচে আনা হলো। মীরা নিজের মাকে সবার মাঝে এমন হাসি খুশি বসে আড্ডা দিতে দেখে খুশিতে কেঁদে দিল। রোকেয়া মেয়ের কান্নার খবর পেয়ে সেখান থেকে উঠে এলো। সবে এলো পেছন পেছন। রোকেয়া মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। ততক্ষণে সব পুরুষ চলে এসেছে। মীরাকে ঘোমটা দিয়ে বরের পাশের ছোপায় বসানো হলো। মীরার লাল টুকটুকে দোপাট্টার আড়াল থেকে আর চোখে পাশে বসা সাদা রঙের পাঞ্জাবি পায়জামা পরিহিত নিজের ব্যক্তিগত পুরুষটাকে এক পলক দেখে মুগ্ধ হলো। বিয়ে তাদের হয়েছে, তাই আর বিয়ে পড়েনি, শুধু নতুন করে রেজিস্টার করে। সব মান অভিমান শেষ করে রোকেয়া নিজের শাশুড়িকে নিয়ে সন্ধ্যায় ফিরে গেল। মীরার পুরোটা সময় ভালো কাটলো। মাকে বিদায় দিতে তার কষ্ট হলো। অদ্ভুত এক কষ্টে চোখ দিয়ে শুধু টপ টপ করে জল পড়ে। রোকেয়া নিজেরও কষ্টে বুক ব্যথা হয়, চোখ জলে। ভালোবাসার মানুষ, প্রাণপ্রিয় স্বামীকে হারিয়ে একমাত্র মেয়ের মুখ চেয়ে তিনি সব ভুলে গিয়েছিল। আজ যেন মেয়েকে পর করে দিয়ে সেসব কষ্ট এসে বুকে আবার তাজা হলো। সবার বোঝানোর পর মীরা কিছুটা শান্ত হয়। সব ফর্মালিটি শেষ করতে করতে রাত 8:30 বাজলো। মীরা কিছু খেলো না, এমনি রুমে চলে গেল। রিহানের কাকি রেহনুমাকে বেশি জোর করতে বারণ করলেন, জানালেন রিহানের কাছে খাবার দিয়ে দিবে। রিহান মাত্রই বাইরে থেকে এসেছিল নিজের বন্ধুদের বিদায় দিয়ে। তখন রিহান মায়ের কাছে আসে, আর রেহনুমা বেগম বুয়াকে বলে একটা প্লেটে দুজনের জন্য পর্যাপ্ত খাবার নিয়ে রিহানের কাছে দিয়ে মীরাকে খাইয়ে দিয়ে নিজেও যেন খেয়ে নেয় বলে দিল। রিহান কোনো কিছু না বলে ওপরে নিজের রুমে চলে এলো খাবারের প্লেট নিয়ে। ঈশিতা সহ কিছু মেয়ে দাঁড়িয়েছিল রিহানের রুমের দরজার সামনে। রিহান বিনা বাক্যে নিজের ওয়ালেট ঈশিতার হাতে দিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, ইফাত কোথায়? ভাইয়া ছাদে গিয়েছে একটু আগে। ঈশিতা ওয়ালেট পেয়ে খুশি হলো। নিজের ভাইয়ের কথা বলাই কিছুটা মনমরা হয়ে গেল। তার ভাই আগে পিলেবয় টাইপ ছিল, কিন্তু এখন তার চাল চলন দেখে মনে হচ্ছে বদলে গিয়েছে। কিন্তু তারপর একটা সময় সে শিশিকে অবহেলা করেছে, মূল্য দেয়নি থাকতে। এখন হারানোর যন্ত্রণা তো উপলব্ধি তাকে করতেই হবে। রিহানের কথাই ঈশিতার ভাবনা ছেদ ঘটে। ওর দিকে নজর রাখবি, এখানে এনআইডি বাদে সব রেখে কাল সকালে ওয়ালেট ফেরত দিবি। রিহান কথাটা শেষ করে 1 সেকেন্ডও অপেক্ষা করে না, দরজাটা বন্ধ করে দিল। মীরা নিজের সব গহনা খুলছিল। রিহানকে দেখে মীরা তেমন প্রতিক্রিয়া দেখালো না, তার মনটা খারাপ মায়ের জন্য। রিহান বুঝতে পারে, খাবার প্লেট রেখে মেয়েরাকে সাহায্য করলো। মীরা সব গহনা খুলে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সেই 3 পিস পরে বেরিয়ে এলো। লেহেঙ্গা রিহান নিজে নিয়ে হ্যাঙ্গারে রাখলো। মীরাকে বলল, তুই বস, আমি ফ্রেশ হয়ে এসে খাবার খাইয়ে দিচ্ছি। রিহান মীরার কথা শোনার অপেক্ষা না করে ওয়াশরুমে চলে গেল একটা টাওয়াল হাতে। ফিরে এলো একদম শাও নিয়ে।
টাওয়াল বদলে ট্রাউজার আর গেঞ্জি পরে নিল। মীরা আর চোখে সব দেখলো। এরপর রিহান এসে মীরার পাশে বসে। মীরা নিজেই রিহানকে খাইয়ে দিতে লাগলো। রিহান একটু অবাক হলো, তবে কিছু বলল না, খেয়ে নিল চুপচাপ। এরপর খাওয়া শেষ করে মীরা হাত ধুয়ে আসতেই রিহান ওর হাতে একটা রিং পরিয়ে দিল। মীরা মৃদু হাসলো। রিহান মীরাকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করার কিছু নেই জান, কাছেই তো, যখন ভালো লাগে চলে যাবে, নয়তো মাকে এখানে এনে রেখে দিবে, কিন্তু রাতে কোথাও থাকা যাবে না। পরপর রিহান আবার সাবধান করে দিয়ে বলল। মীরা মুচকে হাসলো। রিহান ওর রিং পরানো হাতের উল্টো পিঠে চুমু খেলো। তখন বেলকুনি থেকে টম ছুটে এলো। রিহান মীরা দুজনে প্রথমে চমকে উঠল, পরে মীরা টমকে দেখে খুশি হলো, আর রিহান বিরক্ত। মীরা টমের কাছিকে হাঁটু ভাঁজ করে বসে ওকে টমকে আদর করতে লাগলো। রিহান কপালে তর্জনী আঙ্গুল ঘষে পিপি করে আওড়ালো, এই দেখো, উনি আমার রোমান্সে বাগড়া দিতে হাজির। ইফাত অনেক চেষ্টা করেও আজ এতদিনে শিবশিরের সাথে যোগাযোগ করতে পারেনি। সব রকম চেষ্টা করেছে আজ, তবে কাজল এর কাছে কল করেছে। কাজলকে ৩-৪ বার কল দেওয়ার পর রিসিভ করলো। বাংলাদেশে অনেক বেলা হলেও সুইজারল্যান্ড একদম ভোর। কাজল কল রিসিভ করে বেশ রেগে বলে, শালা, কাল রাত ৩টায় বাজে কাজ শেষ করে ঘুমিয়েছি, আর তুই সকাল সকাল কল করে আমার ঘুমের 12টা বাজিয়ে দিলি। শিশিরকে একটু বল না কথা বলতে প্লিজ, সারা রাত ঘুমাতে পারেনি। ইফাত মিনতি করে বলল। কাজলের একটু মায়া হয়, তবে ইফাত যা করেছে সেসব মনে পড়ে নিজেকে সামলে নেয়। শোয়া থেকে উঠে বসলো, গম্ভীর স্বরে বলল, আমার বোনকে কখনো আমি কোনো ব্যাপারে ফোর্স করিনি, আর করবো না। ওর যা ভালো মনে হয় ও তাই করবে। ওর ভাই হিসাবে আমি ওকে অলওয়েজ সাপোর্ট করে যাব, ওর পাশে থেকে। আর তোর বন্ধু হয়ে আমি তোকে একটা উপদেশ দিচ্ছি, চেষ্টা করতে থাক। ইফাত বুঝতে পারে কাজল তাকে কোনো সাহায্য করবে না, তার নিজেরই কিছু করতে হবে। আর কিছুক্ষণ কথা বলে কল রাখলো ইফাত। এরপর বেরিয়ে এলো রুম থেকে। করিডোর এসে দেখলো রিহান মীরা নিচে যাচ্ছে। মীরা ইফাতকে দেখে মিষ্টি করে হাসে, বিনিময়ে ইফাত মলিন মুখে নিজে হাসে। এরপর সে চলে এলো। ইফাত রিহানের কাছে এগিয়ে এসে বলল, কথা ছিল। ইফাত রিহানের কাছে এগিয়ে এসে বলল। রিহান কিছু বলে না, বুড়ো কুচকে তাকিয়ে থাকে। মীরা পেছন ফিরে শুধু এটুকু দেখলো তাদের মধ্যে কি কথা হচ্ছে, কিছু শুনতে পেল না। তবে ইফাতকে যে রিহান ভালোই শাসাচ্ছে মীরা কিছুটা আন্দাজ করতে পারছে। আর ভেবেও নিল হয়তো শিশিরকে নিয়ে কথা হচ্ছে দুজনের মাঝে। এরপর মীরা নিচে চলে এলো। এদিকে রিহান অনেক রেগে আছে, চোখ মুখ শক্ত করে কঠিন স্বরে বলল, দেখো, বেশি বাড়াবাড়ি করবি না। আমার বোন শিশির, তুই তোর লিমিটের মধ্যে থাক, নিজের মতো থাক। যা বলবি তাতে সাহায্য করবো আমি তোকে, কিন্তু শিশিরের থেকে তো দূরেই থাক তুই। রিহান প্যান্টের পকেটে এক হাত গুজে আরেক হাতে তর্জনী আঙ্গুল উঁচিয়ে কথাগুলো বলে চলে গেল সেখান থেকে। ইফাত পেছনে মলিন মুখ করে দাঁড়িয়ে রইল। রিহানের কথাগুলো তার একটু খারাপ লাগেনি, বরং এসবের জন্য নিজেকে দায়ী করল। রিহান মীরা আজ রোকেয়া বেগমের সাথে দেখা করতে যাচ্ছে। সকালে নাস্তা করে ওরা বেরিয়ে এলো। রিহান সেই নিজের জিপ গাড়ি চালাচ্ছে। মীরা পাশে কালো একটা শাড়ি পরে বসে আছে, তার কোলে টম। আর রিহান কালো শার্ট, চোখে রোদ চশমা, হাতে কালো রঙের দামি একটা ঘড়ি, শার্টের হাতা ফোল্ড করা। মীরা আর চোখে একটু পরপর দেখে যাচ্ছে রিহানকে, আর টমের শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। রিহান গম্ভীর মুখে বসে আছে। সে যে মীরাকে দেখছে না তেমন নয়, দেখছে একটু পরপর, তবে মুগ্ধতা নিয়ে নয়, গম্ভীর মুখশ্রী পোস্টার। মীরা ভেবে পায় না কিসের জন্য এমন হুতুম প্যাঁচার মতো মুখ করে রেখেছে এই রিয়ান ভাই। সে কারণ খুঁজতে লাগলো, তবে পাচ্ছে না। সকালেও ভালোই হাসি খুশি দেখাচ্ছিল। মীরা যখন এসব ভাবতে ব্যস্ত, রিহান তখন গম্ভীর স্বরে শুধালো, বলেছিলাম বাড়ির বাইরে শাড়ি না পরতে, তাও পরতে হলো। মীরা ফ্যাল করে তাকিয়ে থাকে রিহানের দিকে। সে শাড়ি পরতে চায়নি। কারিরা বেগম, রেহনুমা বেগম এবং রিহানের দাদি নীনা বেগম শাড়ি পরতে বলেছে, যেহেতু নতুন বউ কিছুদিন শাড়ি পরলে ভালো হয়, মানুষজন আসা যাওয়া করে। মীরা কিছু বলতে যাচ্ছিল এ ব্যাপারে, রিহান তার কথা বলার সুযোগ না দিয়ে নিজে আগে বলে উঠল, কিছুদিন মায়ের কাছে থাক, প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ কর,
আমি ঢাকা থেকে ফিরে এসে তোকে নিয়ে যাব। মীরা ফিরতে কিছু বলে না, শুধু চুপচাপ শুনে গেল। দুপুরে খাবারটা খেয়ে রিহান চলে গিয়েছে। মীরা আর তার মধ্যে এই সময়ের মাঝে একবারও কথা হয়নি। মীরার অভিমান হয়, তাকে সবাই যখন শাড়ি পরতে বলেছিল তখন তো রিহান নিজেও সেখানে ছিল, তাহলে তখন কেন কিছু বলেনি? আর এখন এটা নিয়ে তার উপরেই বা কেন রাগ দেখাচ্ছে? সে তো সবার মুখের উপর না বলতে পারেনি, কিন্তু রিহান তো বলতে পারত। এতে করে মীরারও অভিমান হলো। আজ রোকেয়া স্কুল থেকে ছুটি নিয়েছে। মেয়ে জামাই যাওয়ার পর সারাটা বিকেল আর কোনো কাজের ঝামেলা নেই। কমলা বেগম উঠানে গাছে পরিচর্যা করছেন। রোকেয়া তেল নিয়ে এসে দরজার সিঁথিতে বসলেন। মীরাকে ডাকলো। মীরা আসতেই রোকেয়া মেয়েকে টেনে নিজের সামনে বসিয়ে দিল। লম্বা কোমরের নিচের সমান চুলগুলোর মাঝে সিঁথি কাটলেন। মীরা টমকে কোলে নিয়ে চুপচাপ মনমরা হয়ে উঠোনে কাজ করতে থাকা দাদির দিকে তাকিয়ে রইল। বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের ভ্রমণের সবচেয়ে সহজ ও দ্রুত মাধ্যম হলো বিমান। সরাসরি ফ্লাইট না থাকলেও বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে এক বা একাধিক ট্রানজিট নিয়ে সুইজারল্যান্ডে পৌঁছানো সম্ভব, আর ইফাত সেভাবেই যাবে। রিয়ান ঢাকায় এসে জানতে পারল ইফাত খুব শীঘ্রই সুইজারল্যান্ড যাচ্ছে। যেহেতু তারও পূর্বে রিয়ানের সাথে যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে তার তেমন অপেক্ষা করতে হবে না, কিন্তু সে কাউকে এ ব্যাপারে কিছু জানায়নি। রিয়ান একমাত্র ব্যক্তি যার সাথে ইফাত এ বিষয়ে শেয়ার করেছে। ইফাত আপাতত চৌধুরী বাড়িতে রয়েছে। রিয়ান তাকে মেসেজ করে নিজের রুমে ডাকলো। ইফাত এলো 2-3 মিনিটের মাথায়। রিহান নিজের গিটার নিয়ে বেলকনিতে বসে আছে। আজ সে গ্রামে ফিরবে না। এদিকে নিজেকে স্থির রাখাও অসম্ভব হয়ে যাচ্ছে, তাই গিটার নিয়ে বসেছে। ইফাত আসা মাত্রই রিহানের পাশে ফ্লোরে বসলো। রিহান গিটারের টুংটাং শব্দ করে যাচ্ছে। ইফাতের ভালো লাগে রিহানের গিটার বাজানো। সে মুগ্ধ হয়, চুপ করে বসে রইল। প্রায় অনেকটা সময় রিহান গিটার বাজায়। ইফাত তো কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিল তাকে এখানে কেন ডাকা হয়েছে। তবে গিটারের শব্দ বন্ধ হওয়ার পরপরই তার মনে পড়ল রিহান তাকে ডেকেছে, কিন্তু কেন ডেকেছে সে জানে না। রিহান গিটারটা দেওয়ালের সাথে হেলিয়ে ঠ্যাস দিয়ে রাখে। ইফাত রিহান কি বলবে সেই অপেক্ষায়। তাদের মধ্যে পিনপতন নীরবতা চলছে। রিহান কিছু সময় চুপ থেকে বলে উঠল, 1 মাসের মধ্যে যদি আমার বোনকে মানাতে না পারিস তাহলে ওর পিছু ছেড়ে দিবি। অন্যথায় যদি মেনেও যায় তারপরও আগের মতো কোনো কষ্ট যদি তুই আমার বোনকে দেওয়ার চিন্তাও করছিস তাহলে সেটা তোর জন্য ভালো হবে না। ইফাত জানে রিহান নিজের বোনকে যতটা ভালোবাসে, ঈশিতা ইরাকেও একই রকম ভালোবাসে। শেখ বাড়ির 3 মেয়েকে যেমন চোখে দেখে, ঠিক শিশিরকে তেমন। ছেড়ে দিব। রিহান ইফাতের কথাই গম্ভীর মুখখানা মৃদু হাসি টেনে বলল, ছাড়তে যেন না হয় সেটা প্রার্থনা করি। দিনরাত মিলে আজ 8 দিন হলো রিহান এলো না গ্রামে। মীরার প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়েছে, তবে কথা হয় রোজ। আজ আসবে রিহান। রোকেয়া মেয়ে জামের জন্য যা পারছে বিকাল থেকে রান্না বান্নায় ব্যস্ত। মীরা ঘরদোর গোছাচ্ছে। শাহনাজ সন্ধ্যায় এলো। মীরার সাথে কতক্ষণ আড্ডা দিল শাহনাজ। কাজল আসবে মাস 2-এর পর। এর মধ্যে তখন বিয়ের প্রস্তাব দিবে শাহনাজের মায়ের কাছে। শাহনাজ সব বলে মীরাকে, এসবও বলল। মীরা খুশি হলো। শাহনাজ মানুষটা ভীষণ ভালো, এত ভালোবাসে মীরাকে কখনো প্রতিবেশী কিংবা দূরে কেউ ভাবিনি। সবসময় বড় বোনের মতো আগলে রাখে। শাহনাজকে রাতের খাবার খাইয়ে তবে ছাড়লো রোকেয়া। এরপর রাত 8টা বাজতে বাজতে সব গুছিয়ে নিয়ে অপেক্ষা করতে লাগলো। গ্রামে রাত 8টা বাজে মানে অনেক রাত। চারিদিকে নিস্তব্ধতা। কমলা বেগমও আজ জেগে বসে আছে নাচ জামের জন্য। 8:30 বাজার পর গেটে কেউ নক করে। রোকেয়া বেগম 2 বউ শাশুড়ি দুজনে গেল। বেশ শোরগোল হলো বাহিরে। মীরা উকিদি বরাবরের মতো রিয়ানের পাগলামি দেখল। অনেক বাজার, ফল, মিষ্টি আরও কত কি এনেছে। রিয়ান কিছু সময় পর মীরার রুমে এলো। মীরা তখন রিহানের জন্য একটা গামছা ট্রাউজার নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো শেখ বাড়ি থেকে আসার সময় মীরা সাথে নিয়ে এসেছে। মীরা দাঁড়িয়েছিল, তখন রিয়ান হুট করে মেয়েটার দেহখানা আগলে ধরে নিজের সাথে। এলোমেলো হলো মীরা, তার হাতের গামছা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে। রিয়ান মেয়েটাকে পুরো এলোমেলো করে দিয়ে চালো। নিজের অধর মুছে বাঁকা চোখে তাকিয়ে নিজের গা থেকে শার্ট খুলে এরপর সেটা আলনায় রেখে বাইরের ওয়াশরুমে গেল।
মীরা নিজেকে স্বাভাবিক করে তারপর ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ালো। রাত 9টা বাজতে বাজতে খাওয়া দাওয়া আড্ডা সব শেষ হলো। কমলা বেগম চলে গেল নিজের রুমে। রোকেয়া সব কিছু গুছিয়ে রেখে রুমে যেতে একটু লেট হলো। তার ঠিক 1 মিনিট পর রিহান মীরা চুপি চুপি দাদির রুমে গেল। মীরা খুব সাবধানে জানালাটা খুললো। এরপর আগে রিহান বাহিরে নামলো। এরপর মীরাকে কোমর জড়িয়ে ধরে নিজের বুকের ওপর নিয়ে নামিয়ে নিল। কুয়াশা আচ্ছন্ন রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। অন্ধকারে জোনাকি পোকারা মীরার খুশি আর দেখে কে। গ্রামে থাকলেও এইরকম মুহূর্তের সাথে সে আগে কখনো সাক্ষাৎ করেনি। রাতে বাড়ির বাহিরে যাওয়া কখনো হতো না, খুব বেশি প্রয়োজন না হলে। সেখানে এসব ভাবা অসম্ভব। মীরা খুশিতে রিহানের একটা হাত শক্ত করে চেপে ধরে আছে। রিহান মীরার স্পর্শে অনুভব করতে পারছে মেয়েটা এই সামান্য কিছুতেই কতটা না খুশি। রিহান মেয়েটাকে লাখ টাকার গহনা যখন দিয়েছিল, মেয়েটা তখনও বোধহয় এতটা খুশি হয়নি। রিহান মীরার মাথায় চুমু খেলো। মৃদু স্বরে জিজ্ঞেস করলো, অনুভূতি বলো, কেমন লাগলো? মীরা নিজের একটা হাত বাড়িয়ে দিয়ে কয়েকটা জোনাকি ধরে ট্রাই করে, সফল হয়। মেয়েটা বেশ খুশি আছে। আর এখন জোনাকি পোকা ধরতে পেরে আরো খুশি। তার কণ্ঠে তার প্রমাণ পেল। মীরা বেশ উচ্ছ্বাসিত হয়ে বলল, অনুভূতি বলে প্রকাশ করা সম্ভব নয়। তাহলে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দাও। মীরা কিছু বোঝার আগে অন্ধকারে নিজের অধর রিহানের দখলে অনুভব করলো। পুরুষটার মাতাল করার স্পর্শ। মীরার হাত যে মুঠো করে জোনাকি পোকাগুলো বন্দি করে রেখেছিল, সেগুলো ছাড়া পেয়ে আবার উড়ে গেল। রিয়ান ভাইয়ের স্পর্শ পেয়ে যেমন করে উঠতে লাগলো তার অনুভূতিগুলো। সকালে ঘুম ভেঙে মীরা সর্বপ্রথম নজর পড়ল ঘুমন্ত রিহান ভাইয়ের মুখের দিকে। রিয়ান ভাই গতকাল রাতের করা পাগলামির কথা মনে পড়ে মেয়েটা লজ্জায় লাল নীল বর্ণ ধারণ করলো। রিয়ানকে ঠেলে সরিয়ে উঠে বসলো। পা টিপে টিপে বাইরে ওয়াশরুমে গেল। সাথে নিয়ে গেল নিজের জামা কাপড়। রিহান তখন ঘুমে বিভোর। মীরা একেবারে গোসল দিয়ে অজু করা তবেই এলো রুমে। কাপড় নিজের রুমে থাকা রশিতে মেলে দিয়ে রিহানকে ডাকলো। রিহান নড়ছে উঠলো তো নাই, উল্টো মেয়েটাকে নিজের বাহুতে নিয়ে বিছানায় ফেলে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমজনক কণ্ঠে জিজ্ঞেস করলো, এত সকালে উঠেছো কেন? আরও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। মীরার হার্টবিট ফাস্ট চলছে। এত গভীর স্পর্শ পেয়েও মেয়েটা এখন নিজেকে সামলে নিতে পারে না। হিমশিম খায় একটু ছুঁয়ে দিলেই। দিন দিন স্বরে ডেকে উঠে বলল, উঠুন প্লিজ, একসাথে নামাজটা অন্তত পড়ুন। রিহান পিটপিট করে তাকিয়ে উঠে বসলো। মীরার দিকে কত সময় অপলক তাকিয়ে রইল। এদিকে দাদি ওঠার সময় হয়ে যাচ্ছে। মীরা রিহানকে তাকাতে দিল। রিহান মীরার দিকে বিরক্তিকর চোখে তাকালো। মীরা থতমত খেল। রিহান বিরক্তিকর স্বরে বলে উঠল, একসাথে নামাজটা অন্তত পড়ুন। কেন যখন শাওয়ার নিতে গেলি তখন এই কথাটা বলা যায়নি? কথাটা বলে থামলো রিহান। এরপর আবার গম্ভীর স্বরে বলে উঠল, এই কথা না বলার অপরাধে তোকে আবার এখন এই মুহূর্তে রিহান শেখের সাথে শাওয়ারে যেতে হবে। মীরা চমকে উঠল। বিস্মিত চোখ জোড়া আপনা আপনি বড় বড় আকৃতি ধারণ করলো। ছোটাছুটি করলো নিজেকে রিহানের থেকে ছাড়ানোর, কিন্তু লাভে লাভ কিছুই হলো না। রিহান মীরাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে কাঁধে তুলে নিল মেয়েটাকে। মীরা ভয়ে চোখ বন্ধ করে রিহানের পিঠে নখের আঁচড় কাটে। রিহান ব্যথা পায়, কিন্তু টু শব্দ করে না, বরং সে মীরার এই বাচ্চামগুলো এনজয় করলো। অধর কামড়ে হাসে। ওয়াশরুমে গিয়ে দরজা লক করে নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে মীরাকে নিজের পিঠ দেখিয়ে বলল, রাক্ষসী, এভাবে করে কেউ? জীবনে কারোর সামনে খালি গায়ে যাওয়ার পথ রাখিনি বেয়াদব। মীরা দাঁত কিরমির করে। অসভ্য পুরুষ নিজে এর চেয়ে বেশি করেছে। মীরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল যেন। আচমকে নিজের গলায় ওড়না সরিয়ে আঙ্গুল তুলে ক্ষতস্থান দেখিয়ে বলল, আপনি কি করেছেন একবার ভালো করে দেখুন। রিহান তাকিয়ে আছে মীরার দিকে, যা দেখে থতমত খেয়ে চুপ করে গেল মীরা। রিহান এক পা দুপা করে মীরার দিকে এগিয়ে গেল। মীরা পিছিয়ে গেল। রিহান একদম মীরার কাছে গিয়ে ঝর্ণা ছাড়ে। ঝিরঝির করে পানি পড়ে দুজনকে ভিজিয়ে দিয়ে গেল। দুপুরে খেয়ে দিয়ে মীরা রিহান শেখ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পড়ন্ত বিকেল তখন। শীতের আগাম বাতটা পরিবেশটা বেশ মনোমুগ্ধকর দৃশ্য হয়ে ধরা দিচ্ছে।
টম মীরার কোলে বসে নাক ডেকে ঘুমাচ্ছে। মীরা ওর পিঠে আলতো চাপড় মারে। বজ্জের বিড়াল। মালিক মালিক যেমন ঠিক তেমন তার পোষা বিড়াল, দুজন একই রকম। রিহান একমনে গাড়ি চালাচ্ছে। শেখ বাড়িতে পৌঁছাতে বেশি সময় লাগে না। মীরাকে নিচে রেখে রিহান নিজের রুমে চলে গেল। এদিকে সবার সাথে মীরা গল্পে মেতে উঠল। ঈশিতা এখনও ঢাকা ফিরে যায়নি। মীরা শুনেছে এবার নাকি রিহানদের ফ্ল্যাটে উঠবে ওরা, চৌধুরী বাড়িতে থাকবে না। রিহান সেখান থেকে নিজের কোম্পানির যাতায়াত সুবিধা হবে। মীরার যদিও যাওয়ার ইচ্ছে নেই শহরে, এখন রিহানকে রাজি করাতে হবে। শিশির কাজল একটা ফ্ল্যাটে থাকছে, যদিও আগে তাদের মামার বাড়ি থাকতো, তবে কোনো অজানা কারণে এখন আর সেখানে থাকছে না দুজন। রিহান যাওয়ার পরপরই কাজল আলাদা ফ্ল্যাট নিয়েছে। একজন কেয়ারটেকার আছে রান্নাবান্না গোছানো, এবং ফ্ল্যাটে একটা রুমে তিনি থাকেন। মহিলাটা বাংলাদেশি। শিশিরের কাজল অনেকটা খেয়াল রাখে। বয়স মোটামুটি 40 ছাড়িয়েছে। সকাল 8টার মধ্যে শিশির নিজের ক্লাসের জন্য বেরিয়ে যায়, তার পরপরই কাজল। আবার মাঝে মধ্যে দুজন একসাথে বেরিয়ে যায়, আবার ফিরে আসে রাতে। মাঝে আর কেউ আসে না, কিন্তু আজ হঠাৎ বেলা 11টা বাজে। বাড়ির কলিং বেল বাজে। কেয়ারটেকার ভাবুক হয়। দরজা খুলে ইফাতকে দেখে ভুরু কুঁচকালেন, তবে হাবভাব দেখে কিছুটা আন্দাজ করে হয়তো কাজলের কোনো রিলেটিভ হবে। তবে পোশাক আশাক বাঙালি একটা স্টাইল রয়েছে, তাই বাংলাতে তিনি সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করল, কাকে চাই? আমি ইফাত, কাজল আমার শালাবাবু। গম্ভীর স্বরে বলল ইফাত। মহিলা তবুও কেমন করে যেন তাকিয়ে আছে। ইফাত নিজের ফোন বের করলো, কল করলো কাজলের নাম্বারে। ভাগ্য ভালো, আসার আগে রিহানের থেকে সিম কার্ডটা নিয়ে এসেছিল। 2বার রিং হতে কাজল রিসিভ করে। ইফাত কিছু সময় কথা বলে রেখে এগিয়ে এসে মহিলার সামনে দাঁড়িয়ে বলে উঠল, কাজল আসছে? মহিলা কি ভেবে ভেতরে আসতে পড়ল। দরজা খোলা রেখে কিচেনে গিয়ে পানি নিয়ে এলো। ইফাত পানি খেয়ে গ্লাস রাখতে হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করলো কাজল। কাছে একটা কাজে এসেছিল কাজল, আর ইফাত এসেছে শুনে সব কাজটাজ ফেলে ছুটে এসেছে। ইফাত কাজলকে দেখে খুশি হলো, এগিয়ে এসে হাত করলো। কাজল থম মেরে তখনও দাঁড়িয়ে আছে। ইফাত এসেছে, এই পিলে বয় সুইজারল্যান্ড চলে এসেছে। বিশ্বাস হচ্ছে না। প্রায় অনেকটা সময় লাগলো সব বিশ্বাস করতে। ইফাতের আপ্যায়নে যেন কোনো রকম ত্রুটি না থাকে। সব বুঝিয়ে আবার কাজে চলে গেল কাজল। ইফাত বায়না ধরল শিশিরের ভার্সিটির ঠিকানা বলতে, কিন্তু কাজল বুঝলো না শিশির এখন ক্লাসে থাকবে। তাই এখন কেউ কোনো লাভ হবে না। ইফাত মনক্ষুণ্ণ হলো, বিশ্বাস করে নিল কাজলের কথা। মীরা শহরে যাচ্ছে না। রিয়ানকেও বাধ্য হয়ে রোজ অফিস শেষ করে আবার গ্রামে ফিরতে হচ্ছে। রিয়ানের একটু জার্নি হয় বেশি, মীরার মায়া লাগে, তাই ঠিক করলো সামনের মাস থেকে রিহানের সাথে চলে যাবে। আজ রিহান ফিরলে এ ব্যাপারে কথা বলবে। বাড়ির সবাই খেয়ে দিয়ে ঘুমোতে চলে গিয়েছে। রেহনুমা বেগম এত সময় বসে থাকলো। মীরা রাত 11:30 বেজে যাওয়াতে ঠেলে ঠুলে রুমে পাঠালেন। এদিকে নিজেও বসে রইল, কিন্তু মনটা ছটফট করছে। এত রাত কখনো করে না রিহান। মীরা লিভিং রুমে ঘড়ি দেখলো, 12টার কোঠা ছাড়তে মীরা কিছুটা অস্থির হলো। কল করলো বেশ কয়েকবার, ফোনটা বন্ধ দেখাচ্ছে, অথচ 9:30টার দিকেও ফোন খোলাই ছিল। রিহান কল করে মীরার সাথে কথা বলেছে, আর হঠাৎ করে আবার এখন ফোন বন্ধ, তাই টেনশনে পড়ে গেল মেয়েটা। ছটফটানি নিয়ে রাত বাড়তে লাগলো। একটা সময় রাত 1:30 বেজে গেল। মীরা না পেয়ে রেহনুমা বেগমকে ডাকলো। তিনি মীরার কাছে ঘটনা শুনে স্বামীকে কল লাগালো। এক এক করে মীরা, ছোট মামি, ঈশিতা সবাই লিভিং রুমে এসে জড়ো হলো। রিয়াজ শেখ বাড়িতে নেই, কোম্পানি কোনো এক কাজে চট্টগ্রাম গিয়েছেন। ওনার কাছে খবর পৌঁছানোর পর আতিক চৌধুরী কল দিল রেহনুমা বেগমের কাছে। এরপর তিনি আশ্বস্ত করলেন সকালের আগে খোঁজ পাওয়া যাবে। পুলিশকে ইনফর্ম করেছেন তিনি। এভাবে ছটফট করতে করতে সকাল হয়ে গেল। মীরা এলোমেলো হয়ে সোফায় বসে আছে। নীনা বেগম নাতনির এই অবস্থা দেখে দুঃখ প্রকাশ করছেন একটু পরপর। সকাল 7টা বাজে। ঈশিতা নিজের রুম থেকে ছুটে এলো, টিভি অন করে নিউজ চ্যানেল খুঁজতে লাগলো। ঈশিতার মা মেয়ের এমন কাজে রেগে গেলেন, তবে নিউজ চ্যানেলে নিউজ দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। তাদের বাড়ি থেকে
1 কিলোমিটার দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনো বডি শনাক্ত করতে পারেনি এখনো পুলিশ। তবে গাড়িটা রিহান শেখের, আর তার ফোন ওয়ালেট গাড়ির ভেতর পাওয়া গিয়েছে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে একটা বড় খাল রয়েছে। পুলিশ ধারণা করছে অ্যাক্সিডেন্টের পর হয়তো বডি এই খালে পড়ে গিয়েছে। মীরা যেন পাগল হলো। সোফা ছেড়ে এক লাফে উঠে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলতে লাগলো, এটা আমার রিহান হতে পারে না। ইসি, টিভি বন্ধ করো, এসব মিথ্যে কথা। তোমার ভাইয়ের কিছুই হতে পারে না। আমাদের এখনো অনেকটা পথ একসাথে চলা বাকি যে। আমি রিহান ভাইয়ের কাছে যাব। আম্মা একবার চাইতে দাও আমারে, আম্মা চাইতে দাও না প্লিজ। মীরা তখন জ্ঞান হারিয়ে ফেলেছিল, আর একটু আগে যখন জ্ঞান ফিরল তখন থেকে কেঁদে যাচ্ছে সমান তালে। সাথে করা পাগলামির কথা না হয় বাদই দেওয়া যায়। রোকেয়া মেয়েকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে শান্ত করতে চেষ্টা করে। লাভেলাভ কিছু হচ্ছে না এতে। রোকেয়া নিজেও কাঁদছে। অল্প বয়সে বিধবা হয়েছেন তিনি। সংসার ঠিকই করেছেন, কিন্তু স্বামীর ভালোবাসা বেশি দিন ভাগ্যে জোটেনি। স্বামী মারা গিয়েছে, তবে তিনি সন্তানের মুখের দিকে তাকে শাশুড়ি নিয়ে সংসারে থেকেছেন। বাপ ভাই প্রভাবশালী হওয়াতে গায়ে লাগেনি তেমন কিছু। সামনাসামনি না করলেও আড়ালে তাকে শেখ বাড়ির প্রতিটা সদস্য সাহায্য করেছেন। কিন্তু মেয়ে যে তেমন কিছুই নেই। কি করে বাঁচবে মেয়ে এই হতভাগা জীবনে? মীরা কাঁদতে কাঁদতে আবার জ্ঞান হারিয়ে ফেল। রোকেয়া বেগম মেয়েকে শুইয়ে দিল, মাথায় তেল দিয়ে দিল, কিন্তু চোখ দিয়ে তার পানি অঝরে পড়ছে। বড্ড আফসোস হচ্ছে এটা ভেবে, মেয়ে কি তবে তার কপাল নিয়ে পৃথিবীতে এলো? খোদার দরবারে কি একটু ভিন্ন রকম চাইতে পারিনি? রোকেয়া বেগম অন্তরে যেন আজ রক্তক্ষরণ হচ্ছে। স্বামী হারিয়ে তিনি পাথর ছিলেন, আর আজ মেয়ের অনিশ্চিত জীবনের কথা ভেবে দিশেহারা। তিনি যখন এসব ভাবছিল তখন কেউ একজন রুমে এলো হন্তদন্ত হয়ে। এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আপামনি, রিয়ান বাবারে পাওয়া গেছে। মীরার মায়ের কলিজা কাঁপছে। পাও গিয়েছে শুধু এতটুকুতেই সন্তুষ্ট হতে পারল না। হ্যাঁ, কথাটা খুবই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে, কিন্তু সত্যি এটাই। তিনি এতে খুশি হতে পারছে না, তাই আরও একটু বেশি কিছু চাই। আলোর কাছে মনে মনে সেই চাওয়া খুব করে চাইল। মন প্রাণ দিয়ে মেয়ের জীবনটা তার মতো এমন না করার অনুরোধ করল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে চোখের জল মুছিয়ে নিলেন। খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কোথায় আছে ও? ঠিক আছে? মনে মনে চাইলে উত্তর যেন পজিটিভ আসে। ভালো একটা খবর চাইছেন তিনি। এখন কতটুকু সেটা ভালো হবে আশঙ্কা করতে পারছেন না। ভয়ে আতঙ্কে খিচে আছেন তিনি। বুয়া কিছুটা মলিন স্বরে জানালো, হসপিটাল পাইছে হলাম, কিন্তু এর বেশি কিছু কইতে পারলাম না আপামনি। রোকেয়া মেয়ের কাছে বুয়াকে বসতে বলে নিজে দ্রুত টলতে টলতে নিচে এলেন। লিভিং রুমে তখন এক একজন ফোনে কথা বলতে ব্যস্ত। ঢাকা থেকে কারিরা বেগম, আতিক চৌধুরী সেই ভরেই চলে এসেছে। আপাতত সবাই রিহানকে যে হসপিটালে আছে সেখানে যাচ্ছে। রোকেয়া আসতেই রিহানের বাবা রোকেয়া বেগমকে শর্টকাট করে খবরটা দিল। এরপর মীরার খেয়াল রাখতে বলে সবাই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। রোকেয়া ফ্যাল করে তাকিয়ে রইল। মেয়ের জীবন যেন তার জীবনের মতো এমন অভিশপ্ত না হয়ে সেই কামনা করতে লাগলেন। গতকাল শিশিরের দেখা পেল ইফাত। শিশিরের সাথে কথা বলার মতো সুযোগটা পাচ্ছে না। গতকাল ইফাত সন্ধ্যা পর্যন্ত শিশিরের জন্য অপেক্ষা করেছিল। শিশির যখন বাসে এলো তখন ইফাতকে দেখে অবাক হলো। মেয়েটা কোনো প্রতিক্রিয়া না করে নিজের রুমে গিয়ে সেই যে রুমের দরজা আটকেছে আর খুলেনি, বাহিরেও আসেনি। ওই মহিলাটা রুমে খাবার দিয়েছে। ইফাত তককে আছে। এর মধ্যে একদম ভোরে বাংলাদেশ থেকে কল এসেছে। আতিক চৌধুরী কাজলকে কল করেছে। যেহেতু ইফাত কাজলের সাথে রয়েছে, সেও শুনতে পেল রিহান অ্যাক্সিডেন্ট করেছে, আর পুরো 11 ঘন্টা পর তার খোঁজ পাওয়া গিয়েছে। কাজল অস্থির হলো। ইফাতকে বলতে সেও অস্থির হয়ে কল লাগালো নিজের বাবার কাছে। অবশেষে খবর পেল রিহান এখন হসপিটালে রয়েছে। তবে খবর খুব বেশি সুবিধা নয়। কাজল ইফাত দুজনেই বন্ধুর এমন মর্মান্তিক দশায় পাগল প্রায়। একসাথে সেই শৈশব থেকে সুখে দুঃখে একে অপরের পাশে থেকেছে, আর আজ বন্ধু তাদের মৃত্যুর সাথে লড়াই করছে। তারা সেটা কিভাবে এই সদূরে বসে দেখবে? অপেক্ষা তারা করতে পারবে না, প্রয়োজনে কাছে বসে থাকবে। কাজল নিজের বোন সহ ইফাদের ইমার্জেন্সি বাংলাদেশে ব্যাক করার বন্দোবস্ত করতে চলল। শিশির খবর পেয়ে অনেকটাই উতলা হয়ে পড়েছে।
সবার কাছে একে একে ফোন করলো। মীরার খোঁজ নিল। মীরা সকাল থেকে অজ্ঞান শুনে শিশিরের বুকের ভিতর ধুকপুক করছে। মেয়েটা নিশ্চিত এবার ভয়টা একটু বেশি পেয়েছে, বয়স কম। তারপর পরপর এমন ঘটনা ঘটেছে মেয়েটার সাথে। শিশিরের খারাপ লাগে মীরার জন্য, মনোপ্রাণ দিয়ে চাইল মেয়েটার সাথে যেন খারাপ কিছু না হয়, আর তার ভাইকেও যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে। মীরাকে জ্ঞান ফিরতে না দেখে রোকেয়া মেয়েকে হসপিটালে নিল। ডক্টর জানালো অতিরিক্ত দুশ্চিন্তায় মেয়েটা দুর্বল হয়ে পড়েছে। তার যা গতকাল দুপুরে পর মেয়েটা আর কিচ্ছু খায়নি। তার উপর এত বড় একটা খবর পেয়ে নিজেকে শক্ত রাখা এই বয়সে মীরার মা মেয়ের কাছে বসে রইল। রিহান একই হসপিটালে রয়েছে, তবে তাকে ঢাকা নেওয়ার তোড়জোড় চলছে। রোকেয়া এক পর্যায়ে এসে আবার চাইল মেয়েরাজ জ্ঞান না ফিরুক। মেয়ের কষ্ট তার সহ্য হচ্ছে না, কিন্তু এই দোয়াটা করে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তার আগেই মীরার জ্ঞান ফিরল। আবার সেই পাগলামি। রিহানকে তখন কোনো রকম প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আতিক চৌধুরী ভাগ্নেকে আকাশপথে ঢাকা নিতে চাইলে ডক্টরেতে সাপোর্ট করলো না, জানালো অ্যাম্বুলেন্সে করে নেওয়ার জন্য। এটার ব্যবস্থা করতে খুব বেশি সময় লাগলো না। রিহানকে অ্যাম্বুলেন্সে তোলার আগে মীরা পাগল হয়ে ছুটে এলো। কেঁদে কুটে মেয়েটার অবস্থা নাজেহাল অবস্থা। শত বারণ করেও কেউ আটকাতে সক্ষম হলো না।